জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে যেতে চাই। গতকাল আমার অনুষ্ঠানে জনাব আলতাফ পারভেজ এসেছিলেন এবং তিনি জুলাই সনদ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে জুলাই সনদে জুলাইয়ের কিছু নেই, বাংলাদেশে বৈষম্যের বিরুদ্ধে জুলাই আন্দোলন হয়েছিল, কিন্তু যারা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার তাদের নিয়ে জুলাই সনদে কিছু নেই। এবং তিনি বলেছেন যে শ্রমিক, কৃষক, একটাবারও তাদের কথা এই জুলাই সনদে উল্লেখ নেই, এই শব্দগুলোই জুলাই সনদে উল্লেখ নেই। উনি বলেছেন যে স্থানীয় সরকার কমিশন হয়েছিল, শ্রম কমিশন হয়েছিল, নারী কমিশন হয়েছিল, সেই সব কমিশনের যে সুপারিশ তা থেকে জুলাই সনদে আসলে কি গৃহীত হয়েছে সে প্রশ্ন করেছেন। আপনি তো পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। এখানে যারা কথা বলছেন খুবই জনপ্রিয় পরিচিত মুখ, দর্শকদেরকে শুভেচ্ছা। প্রথম কথা হলো যে জুলাই সনদে আসলে কি আছে। জুলাই সনদে মাত্র 6টা কমিশনের জিনিস এসেছে, সব কমিশনের জিনিস আসে নাই। কারণ এই জুলাই সনদে আলোচনা যেগুলো ধরেন এমন অনেক কমিশনের সুপারিশ যেগুলো এসেছে, যে 6টা কমিশনের আসলো এগুলো বেশি গুরুত্বপূর্ণ কমিশন, বাকিগুলো একটু কম গুরুত্বপূর্ণ কমিশন। না, কিছু কমিশনের সুপারিশ সরাসরি বাস্তবায়ন হয়ে গেছে, যেগুলোর সাথে সংবিধান বা বাংলাদেশের রাজনীতির মূল জায়গাটা, অর্থাৎ নেক্সট পার্লামেন্টে বৈধতা দিতে হবে এমন বিষয়গুলোই বেশি এখানে এসেছে। মানে নেক্সট গভর্নমেন্টের উপরে যেটা একটা বাধ্যবাধকতা তৈরি করে সেই জাতীয় বিষয়গুলোই এখানে ঐকমত্য কমিশনে এসেছে। বাকিগুলো যেগুলোর ব্যাপারে ধরেন দেখা গেল যে কারো কোনো দ্বিমত নাই, হ্যাঁ, খুবই সাধারণ বিষয়, যেটা সংবিধানকে টাচ করবে না, যেটা মেজর আইনকে টাচ করবে না, এই ধরনের অনেকগুলো বিষয় কিন্তু আপনার মনে থাকার কথা। যে এনবিআর এর দেখেছেন না, যে এনবিআর এর একটা সুপারিশ তারা নিজেরাই ইমপ্লিমেন্ট করেছেন, এটা কিন্তু আমাদের এখানে আলোচনাও আসার প্রয়োজন হয় নাই। তারপরে আপনি দেখেছেন সচিবালয়ে ওই যে এরা আন্দোলন করলো, যে সচিব মানে সরকারি কর্মকর্তারা তাদের কিছু সুপারিশ বাস্তবায়নের বিষয় নিয়ে তারা সেখানে আপত্তি তুলেছে। তো এই পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন, হ্যাঁ, এই ধরনের অনেকগুলো সংস্কার যেগুলো আছে এগুলো কিন্তু ইমপ্লয়েড হয়ে গেছে। প্রসঙ্গ হচ্ছে আমরা তো এই সরকারের কোনো মানে টার্মস মানে রেফারেন্স ঠিক করি নাই, যে সে আসলে কি কাজ করবে, কৃষক শ্রমিকেরটা করবে কিনা, সে বেতন কমিশনেরটা করবে কিনা। এখানেই প্রবলেমটা হচ্ছে যে আমরা কেউ কেউ বলছি এই সরকারকে এত কাজ কে করতে বলেছে। যেমন সরকারের বিরুদ্ধে একটা সমালোচনা, সে বন্দর নিয়ে তার এখন এত মেজর ডিসিশন নেওয়ার কি দরকার ছিল, রোহিঙ্গাদের ইস্যু নিয়ে তার এত ইনভলভ হওয়ার দরকার কি ছিল, এগুলো আপনি সমালোচনা তো নিশ্চয়ই শুনেছেন। এখন কথা হচ্ছে 200-250টা আন্দোলন প্রতিদিন সরকারকে ফেস করতে হয়েছে, এবং আমরা নিজেরাও যখন ওই ধরনের মানে পিপল ওরিয়েন্টেড আন্দোলনগুলো আসে আমাদেরকে কিন্তু ইনভলভ হতে হয়, আমরাও কিন্তু তাদের পক্ষে দাবি দাওয়া দেই। আবার যখন সরকারের সাথে আমরা সেই আলোচনায় বসি তখন আমরা দেখি যে আসলে এই সরকার কি এই দাবি দেওয়ার পূরণ করবে, কারণ এগুলো তো অনেক দিনের নানা জট জমে আছে। যেমন আপনি দেখছেন যে এখন শিক্ষকদের একটা আন্দোলন চলছে, খুবই যৌক্তিক আন্দোলন, কিন্তু সরকার বলছে তার ফান্ডে টাকা নেই। সরকার আমাদের সাথে বসে বলছে যে 5%-এর বেশি দেওয়ার মতো, 5%ও যদি দেয় তাকে প্রায় কত 100 কোটি টাকার এই ধরনের একটা পরিমাণ আসে, এর বেশি সে দিতে পারছে না। তো এই জায়গাগুলোতে ধরেন মানে যেমন একটা আন্দোলনের কথা আমি জানি, তারা আমাদের কাছে আসছিল, আমি তাদেরকে বলছিলাম যে আপনারা এই আন্দোলন এতদিন করেন নাই কেন, খুবই যৌক্তিক আন্দোলন। তারা বলছে আমরা তো করতে পারি নাই, আমাদেরকে নানাভাবে মারধর করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে। এখন দেখেন এতদিন যারা আন্দোলন করতে পারে না তারা কিন্তু এখন খুব সিরিয়াস, মানে একদম যমুনা ঘেরাও করে দাবি আদায়ের জায়গায় আসছে। এখানে আপনি কিছুই বলার মতো নয় আমাদের, কারণ ওই দাবিগুলো যৌক্তিক, আবার এই সরকারের কাছে এই দাবি পূরণ করার মতো সামর্থ্য এই সরকারের এখন নাই, কারণ সে কোন কাজকে প্রায়োরিটি দিবে। এই সমস্ত জায়গা থেকে আলতাফ পারভেজ যে কথাটা বলেছেন, ওনার পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটাকে সমর্থন করি, যে এই চাহিদাটা আছে। যেমন ধরেন এই সরকার এত কমিশন করছে, এত সংস্কার করছে, কিন্তু সাধারণ মানুষের দৃশ্যমান কিছু তো নাই। আমরা যখন গ্রামে যাই, এই যে এখন তো ইলেকশন, গ্রামে যাচ্ছি, 10টা লোক যদি আসে বিশ্বাস করেন কেউ জিজ্ঞেস করে না যে সংবিধান সংস্কার হয়েছে কিনা, পুলিশ সংস্কার হয়েছে কিনা, নির্বাচন কমিশন সংস্কার হয়েছে কিনা। সে আসে একটা ছোট সমস্যা নিয়ে, যে তার ছেলেটার চাকরি হচ্ছে না, তার মেয়ের বিয়ের টাকা দিতে পারছে না, তার বোনের চিকিৎসা হচ্ছে না। সেই প্রসঙ্গেই উনি বলেছেন মানে এই আন্দোলন তো হয়েছিল বৈষম্য কমানোর জন্য। এই যে দৌলা দেখেন, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনি ট্রাফিকে কোনো চেঞ্জ দেখেন? আমি আজকে একটা খুব নামকরা পত্রিকা অফিসে যাওয়ার সময় আমি দেখলাম, আমি মানে আধা ঘন্টা সময় লেগেছে ওই পার হতে। ওখানে লোকেরা বললো এখানে আগে মানে ছিলেন, এই যে হকার থাকে না, বলছে হকার যদি আগে 100 জন থাকেন এখন 150 জন হকার বসেছে।
এবং আগে একজন তুলতেন, উনি একজন আওয়ামী লীগ নেতার নাম বলেছেন যে আগে উনি চাঁদা তুলতেন, এখন আরেকজন তোলেন, উনি আরেকজন নেতার নাম বলেছেন। এই জায়গায় কোনো পরিবর্তন হয় নাই, কোনো কোনো ক্ষেত্রে মানে মানে সংখ্যাটা বেড়েছে। কোন জায়গায় আসলে পরিবর্তন হয়েছে? না, আমি কথা হচ্ছে যে এই জায়গায় সরকার দৃষ্টি দেয় নাই। পরিবর্তন হয়েছে যদি আপনি বলেন কোন জায়গায়, তাইলেও আবার বলতে হবে, যেমন ধরেন ব্যাংকিং সেক্টরে একটা পরিবর্তন হয়েছে। আপনি যদি পরিবর্তন দেখেন, দেখবেন কালচারাল কিছু ইম্প্যাক্ট আছে। যেমন এবারে পূজার সময় খুব শান্তিপূর্ণ পূজা হয়েছে, খুব ধরনের থ্রেট হয় নাই। আপনি যদি ঈদের সময় পরিবহনের ব্যবস্থা দেখেন, পরিবহন ভালো ছিল। আপনি যদি লোডশেডিংয়ের বিষয় দেখেন, লোডশেডিং খুব সেভাবে হয় নাই। এত বড় গ্রীষ্মকাল গেল, আমরা কিন্তু ওইভাবে সাফার করি নাই। আপনি যদি এবার বর্ষার ম্যানেজমেন্ট দেখেন, কম্পারেটিভলি বেটার ছিল। এগুলো আমি বলতে পারি অনেক কথাই, ঠিক আছে। কিন্তু গত এক বছরে দারিদ্র্য বেড়েছে, বেকারত্ব বেড়েছে, Definitely. পাসপোর্টে আর মান অবনমন হয়েছে। অনেক দেশ আমাদের এখন ভিসা দিচ্ছে না। অনেক দেশ যাদের যেখানে আমরা ভিসা ছাড়া যেতে পারতাম সেসব দেশে এখন যাওয়ার জন্য পারমিশন নিতে হচ্ছে। সবশেষ শ্রীলঙ্কা তারা বলেছে যে ডেফিনেটলি ধরেন এই যে এয়ারপোর্টে যে অগ্নিকাণ্ডটা ঘটেছে, এরপরে বাংলাদেশের সাথে ট্রেড কমার্সের জায়গাটা কত বড় ক্ষতি হলো না। ধরেন এটা নিয়ে তো বিজনেসম্যানরাও তো খুব অরিড থাকবে। তো আমাদের দেশের আর্থসামাজিক যে অবস্থা, আমরা যে একটা ক্রাইসিসের মধ্যে ছিলাম, আমাদের ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছিল, ব্যাংকের লেনদেন করা যাচ্ছিল না, আমাদের রিজার্ভ সংকটে পড়ে যাচ্ছিলাম, আমাদের এলসি খোলা যাচ্ছিল না, তারপরে আপনার আমাদের গ্যাস সংকট, জ্বালানির সংকটের মানে আমাদের সংকটের মানে আবর্ততে আমরা ডুবেছিলাম। তারপরে তো আপনার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো প্রাতিষ্ঠানিক অবস্থান তো ছিলই না। তো সরকারকে আমি যদি এক্সপেকটেশনের জায়গা থেকে দেখি, তাহলে এই সরকারের কাছে এক্সপেকটেশনের মানে আমরা সাধারণ মানুষ আসলেই মানে আলতাফ পারভেজের কথার সাথে আমি একমত, সাধারণ মানুষের এখানে খুবই হতাশার জায়গা আছে। কিন্তু আমি যদি দেখি যে কী ভয়াবহ পরিস্থিতির মধ্যে ওনারা টেক ওভার করেছেন, এরকম জায়গায় পৃথিবীর বহু জায়গায় আপনার সিভিল ওয়ার হয়েছে, তাহলে সেই ক্রেডিট আপনি সরকারকে না আমরা ওই জায়গা থেকে যদি দেখি, তাহলে দেখি যে আমরা একটা মানে কম্পারেটিভলি আমরা তো এখনো ওই জায়গায় পৌঁছাই নাই। এখন আমরা একটা সংস্কারের আলোচনা করেছি সব দল মিলে, সেখানে কিছু পজিটিভ আলোচনা হয়েছে। এই জায়গাগুলোতে আপনাকে দুই ভারসাম্যের জায়গা থেকে দেখলে তখন মনে হয় যে মানে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে সরকারকে কত মার্কস দেবেন, আমি বললাম যে খুব টেনে টুনে পাস মার্কস দিতে পারি এরকম। আজকে আসলে আমাদের অনুষ্ঠানের যে বিষয় সেটি হচ্ছে ঐক্যের বেসুরো সুর, এবং এই কারণে ঐক্যের বেসুরো সুরের কথা আমরা বলেছি যে জুলাই সনদ স্বাক্ষরের পর প্রধান উপদেষ্টা বলেছেন যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে ঐক্যের সুর বাজালাম সেই সুর নিয়েই আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব। আমার প্রশ্ন হচ্ছে ঐক্যের সুরকে আপনি শুনতে পাচ্ছেন কিনা, যদি ছোট করে বলেন আমি রুমিন ফারহানার কাছে যেতে চাই। হ্যাঁ, সুর তো শুনতে পাচ্ছি, ফেসবুক খুললেই তো দেখি অমুক ভাইকে ভোট দিন, অমুক মার্কায় ভোট দিন। রুমিন ফারহানাকে ঢাকায় খুঁজে পাওয়া যায় না, উনি সারাক্ষণ এলাকায় থাকেন, ভোট খোঁজেন এবং হাজার হাজার মানুষের মধ্যে বক্তৃতা দেন। আপনার সামনেই তো উদাহরণ আছে, ভোটের সুর তো সুরেলা সুরে বাজছে আমরা দেখছি না, কিন্তু ঐক্যের সুর কি শুনতে পাচ্ছেন? না, গণভোট কবে হবে আমরা কি জানি? গণভোট কি নিয়ে হবে সেটা কি আমরা জানি? দেখেন, এইটার জবাব আমি বহুবার দিয়েছি। আমাদের অনৈক্যের সুরটা বাজছে মূলত তিনটা শক্তির মধ্যে, বিএনপি, জামাত এবং এনসিপি। এবং এই তিনটা বলেছি যে এদের তিনটা দলেরই একটা ইগো তৈরি হয়েছে। বিএনপির ইগো তৈরি হয়েছে যেহেতু বিএনপি বড় দল মনে করে, ক্ষমতায় ছিল, দীর্ঘদিন অভিজ্ঞতা, তারপরে দীর্ঘ 15 বছর সংগ্রাম করেছে, এটা হচ্ছে তার ইগো। জামাত তারাও 15 বছর ধরে সংগ্রাম করেছে, তারা খুব সুসংগঠিত দল, তাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো, আবার তারাও অনেক স্যাক্রিফাইস করেছে। এখন সামহাউ মনে হচ্ছে জামাতের জনপ্রিয়তা খুব ঊর্ধ্বগতি, তাদের এটা আবার একটা ইগো তৈরি করেছে। এনসিপি নেতারা যারা, তারা আমাদের জুলাই অভ্যুত্থানের মহানায়ক এবং সত্যিকার অর্থে তারা এই দেশটাকে একটা আমাদের বিরাট একটা উত্তরণ ঘটিয়েছে আমাদের অন্ধকার থেকে। তো তাদের হাত দিয়ে তো এই সরকার গঠিত হয়েছে, তাই না? এই তিন জায়গার ইগো আমাদেরকে খুব মানে আমরা মিলতে গিয়ে, ঐক্যের জায়গায় মিলতে গিয়েও মিলতে পারছি না। এখন যে জায়গায় বেসুরটা দেখতে পাচ্ছেন খুবই মাইনর ইস্যু নিয়ে। আমি আসবো আপনার কাছে।